ইরানের দিকে তাকালে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, একটি দেশের কি সত্যি দুটি সেনাবাহিনী থাকতে পারে? ইরানের উত্তর হ্যাঁ, আর এই উত্তরটাই দেশটির সামরিক শক্তির সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। একদিকে আছে আর্তেশ, ইরানের নিয়মিত সেনাবাহিনী, অন্যদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। দুটিরই স্থলবাহিনী আছে, নৌবাহিনী আছে, আকাশ সক্ষমতা আছে, কিন্তু তারা একই বাহিনী নয়। তাদের দায়িত্ব আলাদা, কমান্ড আলাদা, এমনকি যুদ্ধের দর্শনও আলাদা। আর সবচেয়ে বড় কথা, এই বিভাজন কোনো দুর্ঘটনা নয়, এটি তৈরি করা হয়েছিল পরিকল্পিতভাবে। কারণ ইরানের ইসলামিক বিপ্লবের নেতারা একটি শিক্ষা পেয়েছিলেন, শুধু দেশের সীমান্ত রক্ষা করলে হবে না, রাষ্ট্র ব্যবস্থাকেও রক্ষা করতে হবে। আর এই জায়গাতেই জন্ম নেয় ইরানের দ্বিতীয় সেনাবাহিনী। ঘটনাটা বুঝতে হলে ফিরে যেতে হবে 1979 সালের ইসলামিক বিপ্লবে। বিপ্লবের আগে ইরানের শাসক ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তার সময়ের ইরানি সেনাবাহিনী ছিল পশ্চিমা প্রশিক্ষণ ও অস্ত্রে সমৃদ্ধ। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে শাহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু 1979 সালে সেই ব্যবস্থা ভেঙে পড়ে। শাহ ক্ষমতাচ্যুত হন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রীয় নেতা হিসেবে উঠে আসেন। নতুন ইসলামিক নেতৃত্ব তখন পুরনো সেনাবাহিনীর দিকে তাকিয়ে একটি প্রশ্ন করল, এই সেনাবাহিনী কি নতুন ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি সত্যি অনুগত? সন্দেহের পেছনে ইতিহাস ছিল। 1953 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের সরকার উৎখাতের ঘটনায় বিদেশি হস্তক্ষেপ এবং সামরিক ভূমিকা ইরানের রাজনৈতিক স্মৃতিতে গভীর ছাপ ফেলেছিল। বিপ্লবের পর নতুন নেতৃত্বের ভয় ছিল পুরনো সামরিক কাঠামো যদি আবার ক্ষমতার রাজনীতিতে ঢুকে পড়ে। তাই 1979 সালের মে মাসে তৈরি হলো নতুন একটি বাহিনী, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি। এর কাজ শুধু ইরানের সীমান্ত পাহারা দেওয়া ছিল না, এর প্রধান দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা এবং ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামোকে টিকিয়ে রাখা। এখান থেকে ইরানের সামরিক কাঠামো হয়ে উঠল বিশ্বের অন্যতম অস্বাভাবিক সামরিক ব্যবস্থা। একদিকে আর্তেশ রাষ্ট্রের প্রচলিত সামরিক বাহিনী, অন্যদিকে আইআরজিসি রাষ্ট্রের বিপ্লবী ও আদর্শিক রক্ষা কবচ, আর দুটির ওপরেই সর্বোচ্চ কর্তৃত্ব ইরানের সর্বোচ্চ নেতার। এখানে পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আর্তেশের মূল দায়িত্ব ইরানের ভূখণ্ড, সীমান্ত, আকাশ সীমা ও সমুদ্র রক্ষা করা। অর্থাৎ একটি প্রচলিত জাতীয় সেনাবাহিনী যে কাজ করে, আর্তেশ মূলত সেটিই করে। কিন্তু আইআরজিসির দায়িত্ব আরো বিস্তৃত। দেশের ভেতরে রাজনৈতিক ব্যবস্থা রক্ষা, সম্ভাব্য অভ্যুত্থান ঠেকানো, বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা, বিপ্লবী কাঠামো রক্ষা, সবকিছুতেই আইআরজিসির ভূমিকা রয়েছে। আর সময়ের সঙ্গে এই বাহিনী শুধু নিরাপত্তা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে ইরানের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির অন্যতম কেন্দ্র। আইআরজিসির অধীনে রয়েছে নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী এবং অ্যারোস্পেস ফোর্স। তাদের অ্যারোস্পেস ফোর্স ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আইআরজিসি রয়েছে কুদস ফোর্স, যে ইউনিট দেশের সীমানার বাইরে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবানন, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইরানের মিত্র ও অংশীদার নেটওয়ার্কের সঙ্গে এই কাঠামোর সম্পর্ক রয়েছে। অর্থাৎ ইরানের যুদ্ধ কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, তেহরানের সামরিক কৌশলের একটি অংশ যুদ্ধক্ষেত্রকে দেশের সীমানার অনেক বাইরে নিয়ে যায়। এটাই ইরানের কৌশলগত গভীরতা। আর এই পুরো ব্যবস্থার আরেকটি স্তম্ভ হলো বাসিজ। বাসিজকে সরাসরি তৃতীয় সেনাবাহিনী বলা ঠিক হবে না, এটি মূলত একটি বিশাল স্বেচ্ছাসেবী ও দ্রুত মোতায়েনযোগ্য মিলিশিয়া কাঠামো। প্রশিক্ষণ ও পেশাদারিত্বে নিয়মিত বাহিনীর সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু সংখ্যার দিক থেকে এটি বিশাল। যুদ্ধ কিংবা অভ্যন্তরীণ সংকটে দ্রুত জনবল সংগঠিত করার ক্ষেত্রে বাসিজ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইরানের সামরিক কাঠামোকে শুধু দুই বাহিনী দিয়ে বোঝা যায় না, এটি আসলে একটি স্তর বিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ নেতা, তার নিচে দুটি প্রধান সামরিক কাঠামো, আর্তেশ ও আইআরজিসি। তার পাশাপাশি রয়েছে গোয়েন্দা কাঠামোর একাধিক স্তর। সরকারের অধীন গোয়েন্দা মন্ত্রণালয় যেমন আছে, তেমনি আইআরজিসি নিজস্ব গোয়েন্দা ইউনিটে রয়েছে। আর যুদ্ধকালীন সমন্বয়ের জন্য রয়েছে আলাদা যৌথ কমান্ড কাঠামো। এই জটিলতাই আসলে ইরানের শক্তি, কারণ কোনো একটি প্রতিষ্ঠানকে অচল করে দিলেই পুরো রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ে না, একটি স্তরে আঘাত দিলে অন্য স্তর কাজ করতে পারে। এ যেন একটি সামরিক শরীর যার একাধিক স্নায়ুতন্ত্র। আর এই ব্যবস্থার সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল ইরান ইরাক যুদ্ধের সময়। বিপ্লবের পরপরই ইরানকে সামলাতে হয়েছিল অভ্যন্তরীণ বিদ্রোহ, কুর্দিস্তানি সংঘাত বাড়ছিল, পুরনো সেনাবাহিনীর ওপর নতুন সরকারের আস্থা ছিল সীমিত। আবার ইরাকের আক্রমণ শুরু হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সেখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যে দুই বাহিনী একে অপরকে পুরোপুরি বিশ্বাস করত না, তারা একই শত্রুর বিরুদ্ধে লড়তে শুরু করে। আর্তেশের বিমান, ট্যাঙ্ক, আর্টিলারি ও প্রচলিত সামরিক সক্ষমতা প্রয়োজন ছিল। আইআরজিসি বিপ্লবী বাহিনী হিসেবে আরো ঝুঁকিপূর্ণ ও বিশেষ ধরনের অভিযানে ভূমিকা নেয়। বাসিজ জনবল সরবরাহ করে, অর্থাৎ যুদ্ধ তাদের শত্রুতা মুছে দেয়নি, কিন্তু সহযোগিতা করতে শিখিয়েছে। এটাই ইরানের দুই সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা একীভূত নয়, কিন্তু একই শত্রুর বিরুদ্ধে পাশাপাশি যুদ্ধ করতে পারে।
আর এখানেই আসে ইরানের নৌবাহিনীর অদ্ভুত বিভাজন। ইরানের সমুদ্রে শুধু একটি নৌবাহিনী নেই, আছে আর্তেশ নেভি এবং আইআরজিসি নেভি। দুটির দায়িত্ব ঐতিহাসিকভাবে আলাদা। আর্তেশ নেভি মূলত বড় জাহাজ, দূরপাল্লার সামুদ্রিক অভিযান এবং প্রচলিত নৌযুদ্ধের দিকে বেশি মনোযোগী। আইআরজিসি নেভির ঐতিহ্যগত শক্তি হল পারস্য উপসাগরে ছোট নৌযান, দ্রুতগতি, অসম যুদ্ধ কৌশল এবং শত্রুর ওপর চাপ সৃষ্টি করার সক্ষমতা। আর মাঝখানে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই সরু জলপথের গুরুত্ব এত বেশি যে ইরানের নৌসামরিক কাঠামোর দুই অংশের সক্ষমতা এখানে কৌশলগত গুরুত্ব পায়। আইআরজিসির শক্তি শুধু নৌযানে নয়, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগামী নৌযান এবং অসম যুদ্ধের ধারণা ইরানের প্রতিরোধ কৌশলের কেন্দ্রে রয়েছে। অন্যদিকে আর্টেশকে এখনো দেশের প্রচলিত সামরিক প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে দেখা যায়। আকাশেও একই গল্প। আর্তেশে রয়েছে বিমান বাহিনী এবং পৃথক বিমান প্রতিরক্ষা বাহিনী। রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান এসবের বড় অংশ এই কাঠামোর সঙ্গে যুক্ত। আর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হয়ে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযানগুলো বিশ্বকে দেখিয়েছে এই বাহিনী কেবল অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তৈরি কোনো রক্ষী বাহিনী নয়, এটি এখন ইরানের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার একটি কেন্দ্রীয় স্তম্ভ। তবে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, দুটি সেনাবাহিনী কি ইরানকে শক্তিশালী করেছে নাকি দুর্বল করেছে? উত্তর এক কথায় দেওয়া যায় না। দুটি আলাদা কমান্ড কাঠামো মানে সমন্বয়ের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, দায়িত্বের ওভারল্যাপ বা দ্বৈততা তৈরি হতে পারে, আন্তঃবাহিনী প্রতিযোগিতাও থাকতে পারে। কিন্তু তেহরানের দৃষ্টিতে এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো কোনো একটি সামরিক প্রতিষ্ঠান যেন রাষ্ট্রের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে। একটি বাহিনী যদি বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ায়, অন্যটি দাঁড়াবে। একটি কমান্ড কাঠামো ক্ষতিগ্রস্ত হলে অন্যটি টিকে থাকতে পারে। আর রাজনৈতিক নেতৃত্বের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা। তাই ইরানের দুই সেনাবাহিনীকে শুধু সামরিক কাঠামো হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে ক্ষমতা নিয়ন্ত্রণের একটি মডেল। আর্তেশ রক্ষা করে রাষ্ট্রের ভূখণ্ড, আইআরজিসি রক্ষা করে বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থাকে, বাসিজ দেয় জনবল ও অভ্যন্তরীণ নিরাপত্তার স্তর। কুদস ফোর্স দেশের বাইরে প্রভাব বিস্তার করে, ক্ষেত্র বিশেষ গোয়েন্দা কাঠামো, ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী ও অন্যান্য নিরাপত্তা প্রতিষ্ঠান আবার নিজেদের মতো করে কাজ করে। ফলে ইরানের সামরিক শক্তি একটি সরল রেখা নয়, এটি অনেকটা একটি জালের মতো। আর সেই জালের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরান। ইরানকে নিয়ে যখন ক্ষেপণাস্ত্র, ড্রোন, হরমুজ প্রণালী, আঞ্চলিক মিত্র গোষ্ঠী কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কথা বলা হয়, তখন এই কাঠামো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানে কেবল একটি দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয়। একদিকে আর্তেশের প্রচলিত সামরিক শক্তির মুখোমুখি হতে হবে, অন্যদিকে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি, সমুদ্রপথে আইআরজিসি নেভির অসম যুদ্ধ কৌশল, আকাশে আর্তেশের প্রতিরক্ষা কাঠামো, দেশের ভেতরে বাসিজ আর দেশের বাইরে কুদস ফোর্সের বিস্তৃত নেটওয়ার্ক। অন্যদিকে গাজায় বহু বছর ধরে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র এবং সামরিক সহায়তার মাধ্যমে তেহরান এই সংগঠনগুলোর ওপর বিভিন্ন মাত্রায় প্রভাব বজায় রেখেছে। যদিও সাম্প্রতিক সংঘাতের পর এই গোষ্ঠীগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বহু বিশ্লেষক মনে করেন। কিন্তু তেহরান তার দীর্ঘমেয়াদী কৌশল থেকে সরে না এসে সেটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। নেতৃত্বে পরিবর্তন, পুনর্গঠন এবং নতুন সমন্বয়ের মাধ্যমে এই নেটওয়ার্ককে আবার সক্রিয় রাখার প্রচেষ্টা চালানো হয়। যদি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে সংঘাত শুধু তেহরানের আকাশেই সীমাবদ্ধ থাকবে না। লেবানন থেকে নতুন ফ্রন্ট খুলতে পারে হিজবুল্লাহ, ইরাকের সক্রিয় গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থকে চাপে ফেলতে পারে, ইয়েমেনের হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।